হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, থার্মোডাইনামিক্সের আজকে সেকেন্ড পার্ট শুরু হচ্ছে। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ থার্মোডাইনামিক্সটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা তোমাদের ফিজিক্সেও আছে এবং কেমিস্ট্রিতেও আছে। দেখো, ফার্স্ট পার্টে লাস্ট যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের বিভিন্ন ভেরিয়েবল বা চলরাশি। সেই চলরাশিগুলো আমরা কি কি বলেছিলাম সেখানে, যে যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে বা কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে তোমার পি ভি টি এরকম বিভিন্ন রকমের কি চলরাশি আছে। এই থার্মোডাইনামিক্সের যে চলরাশি বা ভেরিয়েবল তাকে তোমার দুই ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলো একটু ভালো করে আমরা দেখব, ঠিক আছে? তাহলে এক নাম্বার যে ভাগটা সেটা হচ্ছে ইন্টেন্সিভ ভেরিয়েবল। দেখো, ইন্টেন্সিভ ভেরিয়েবল বা তোমার বাংলা বলা হয় কি সংকীর্ণ চল, ঠিক আছে? তাহলে ইন্টেন্সিভ ভেরিয়েবল আর একটা হচ্ছে তোমার এক্সটেন্সিভ ভেরিয়েবল। তাহলে ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভ ভেরিয়েবল কাকে বলে সেগুলো একটু আমরা ভালো করে জানবো। তাহলে ফার্স্টে দেখো, ইন্টেন্সিভ ভেরিয়েবল বা তোমার সংকীর্ণ চলরাশি। সংকীর্ণ চলরাশি হচ্ছে কোনো একটা সিস্টেমের যে চলরাশি, সেই চলরাশিগুলোর মধ্যে যেগুলো বস্তুর ভর বা পরিমাণের উপরে কি নির্ভরশীল নয়, সেগুলোকে তোমার বলা হচ্ছে ইন্টেন্সিভ ভেরিয়েবল। ভালো করে দেখো, আরেকবার শোনো। সংকীর্ণ চল হচ্ছে সিস্টেমে উপস্থিত বা কোনো একটা থার্মোডাইনামিক্স সংস্থাতে যে ভেরিয়েবলগুলো আছে বা চলরাশিগুলো আছে, সেই চলরাশিগুলোর মধ্যে যেগুলো তোমার ভর বা পরিমাণের উপর নির্ভরশীল না, সেগুলোকে তোমার বলা হচ্ছে সংকীর্ণ চল। সংকীর্ণ চলের উদাহরণ হচ্ছে তোমার প্রেসার, তারপরে তুমি বলতে পারো কি সারফেস টেনশন যদি থাকে সেই সারফেস টেনশন, তারপরে টেম্পারেচার, তারপরে তোমার ডেনসিটি। এইগুলো হচ্ছে কি সব ইন্টেন্সিভ ভেরিয়েবল। যেমন তুমি ধরে নাও, একটা তুমি এরকম গ্যাস নিলে, একটা পাত্রে একটা নির্দিষ্ট পরিমাণ একটা নির্দিষ্ট গ্যাস আছে। এবার দেখো, এই টোটাল পাত্রের মধ্যে একটাই মাত্র কি গ্যাস আছে। তাহলে এই গ্যাসটার ভিতরে দেখো, গ্যাসের কি থাকবে, একটা প্রেসার থাকবে নির্দিষ্ট পরিমাণ, তারপরে গ্যাসের টেম্পারেচার থাকবে, গ্যাসের কি থাকবে, ডেনসিটি বা ঘনত্ব থাকবে। এবার এখানে দেখো, এই পাত্রটার মাঝখান দিয়ে যদি আমরা একটা দেওয়াল তুলে দিই, তাহলে দেখো এইদিকে গ্যাসের অর্ধেক পরিমাণ থাকলো, এইদিকে অর্ধেক পরিমাণ থাকলো, ঠিক আছে? তাহলে এইবার বাম দিকে যেটা থাকলো সেই গ্যাসের চাপ যা হবে, ডান দিকে যে গ্যাসটা আছে তার চাপ কি হবে, সেম হবে। এবং বাম দিকের অংশে যে গ্যাসটা আছে একই গ্যাস আছে, তাহলে বাম দিকের গ্যাসটার টেম্পারেচার যা, ডান দিকেরটারও টেম্পারেচার কি হবে, সেম হবে। এবং বাম দিকটার যা ডেনসিটি, ডান দিকটারও ডেনসিটি কি হবে, সেম হবে। তাহলে এখানে দেখো, প্রথমে কি ছিল, গ্যাসটা অনেক বেশি পরিমাণে ছিল, তারপরে কি করে দিলাম, তাকে আমি কি অর্ধেক করে দিলাম। তাহলে যখনই আমি অর্ধেক করে দিলাম, তাহলে গ্যাসের পরিমাণটা কি হয়ে গেল, কমে গেল। তাহলে এখানে দেখো পরিমাণটা কমলো, কিন্তু গ্যাসের যে এই চলরাশি, অর্থাৎ দেখো প্রেসার, টেম্পারেচার, ডেনসিটি, তারপরে সারফেস টেনশন, ওগুলো যেগুলো আছে সেইগুলো দেখো কোনো রকম কি হলো না, পরিবর্তন হলো না। তাহলে এখানে এই যে চলরাশি, এইগুলো দেখো পদার্থের বা সিস্টেমের পরিমাণের উপরে কি নির্ভরশীল না। তাহলে যদি সিস্টেমের পরিমাণের উপর নির্ভরশীল না হয় বা ভরের উপর নির্ভরশীল না হয়, তা তখন সেই ধরনের চলরাশিগুলোকে বা সেই ধরনের ভেরিয়েবলগুলোকে তোমার কি বলা হচ্ছে, ইন্টেন্সিভ ভেরিয়েবল বা সংকীর্ণ চলরাশি, ঠিক আছে? এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এক্সটেন্সিভ ভেরিয়েবল। এক্সটেন্সিভ ভেরিয়েবল হচ্ছে এর উল্টোটা, অর্থাৎ কোনো তাপগতীয় সংস্থায় থাকা যে সমস্ত চলরাশি পদার্থের পরিমাণ বা ভরের উপরে কি নির্ভরশীল, সেইগুলোকে তোমার বলা হচ্ছে কি এক্সটেন্সিভ ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, যেগুলো কি কোয়ান্টিটি বা পরিমাণের উপরে কি নির্ভরশীল, সেইগুলোকে তোমার বলা হচ্ছে কি এক্সটেন্সিভ ভেরিয়েবল বা ব্যাপক রাশি, বা এখানে সংকীর্ণ চল, আর একটা তোমার বলা হয় কি ব্যাপক চল বা ব্যাপক চলরাশি, ঠিক আছে? এর এক্সাম্পল তোমার হচ্ছে যে কোনো একটা গ্যাসের তুমি বলতে পারো কি ভলিউম, যে কোনো একটা গ্যাসের কি মাস। দেখো, যখন এইটার ক্ষেত্রে তুমি ভাবো, যখনই তুমি অর্ধেক করে দিলে, দেখো এই অর্ধেকের পরিমাণ মাসটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, এই দিকের মাসটা অর্ধেক হয়ে গেল। প্রথমে যদি ধরো এম মাস থাকে টোটালটা, তাহলে অর্ধেক করে দিলে এটা M2 হয়ে গেল, এইটা কত হয়ে গেল, M2 হয়ে গেল।
এবং প্রথমে টোটালটার ভলিউম যদি ভি থাকে তাহলে এটার ভলিউম কী হবে v/2, এটার ভলিউম কত হয়ে গেল v/2। অর্থাৎ দেখো এখানে ভলিউম তারপরে হচ্ছে তোমার মাস এগুলো তোমার পরিমাণের উপরে কি নির্ভরশীল। তাহলে যে সমস্ত চলরাশিগুলো পরিমাণের উপর নির্ভরশীল সেগুলোকে তোমার বলা হচ্ছে কি এক্সটেন্সিভ ভেরিয়েবল বা ব্যাপক চলরাশি। ঠিক আছে, তাহলে থার্মোডাইনামিক্সে তোমার এই সংকীর্ণ চল এবং ব্যাপক চল বা সংকীর্ণ চলরাশি এবং ব্যাপক চলরাশির যে কনসেপ্ট এটা কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখব থার্মোডাইনামিক্সের এই যে চলরাশিগুলো আমরা পেলাম, এই চলরাশিগুলোকে যেমন আমরা দুই ভাগে ভাগ করছি, একটা কিসের হিসেবে পরিমাণের উপর বা ভরের উপর ভিত্তি করে, আর একটা উপর ভিত্তি করে এই চলরাশিকে দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে বিভিন্ন অবস্থানের উপরে ভিত্তি করে। যেমন ধরে নাও কোনো একটা থার্মোডাইনামিক্স যে সিস্টেম, থার্মোডাইনামিক্যাল যে সিস্টেম আছে সেই সিস্টেমের যে ভেরিয়েবলগুলো যদি ধরো চেঞ্জ হয়, তাহলে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যে পরিবর্তন হচ্ছে বা একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে যে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জ হওয়ার সময় সেই চেঞ্জটা যদি তোমার একটা কিভাবে চেঞ্জ হচ্ছে তার উপরে নির্ভরশীল না হয়, তখন সেই ধরনের ভেরিয়েবলকে একটা নাম দেওয়া হয়। আর কিভাবে চেঞ্জ হচ্ছে সেটার উপরে যদি নির্ভরশীল হয় তখন ওটাকে আর একটা নাম দেওয়া হয়। তাহলে এই চেঞ্জ হওয়ার উপর ভিত্তি করে তোমার থার্মোডাইনামিক্যাল সিস্টেমকে তোমার দুই ভাগে ভাগ করা হয়, বা চলরাশিগুলো সিস্টেমের যে ভেরিয়েবলগুলো আছে তাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্টেট ফাংশন আর আরেকটা হচ্ছে তোমার পাথ ফাংশন। দেখো স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক, অর্থাৎ যে ভেরিয়েবলগুলো ধরো আমরা পেলাম তার মধ্যে কিছু কিছু ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলটা যখন চেঞ্জ হবে একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে যাবে, সেই একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে যাওয়ার সময় সেটা কিভাবে যাচ্ছে বা কিভাবে চেঞ্জ হচ্ছে সে পথের উপরে যদি নির্ভরশীল না হয় তাহলে তখন সেটাকে বলা হচ্ছে কি স্টেট ফাংশন। বুঝা গেল? আর যদি তোমার পথের উপর নির্ভরশীল হয় তাহলে তখন সেটাকে বলা হবে কি পাথ ফাংশন বা পথ অপেক্ষক। যেমন স্টেট ফাংশনের উদাহরণ হচ্ছে তোমার বলে একটা হচ্ছে তোমার স্টেট ফাংশনের এক্সাম্পল হচ্ছে কি ধরো ভি, যে কোনো একটা গ্যাস তোমার ধরো পরিবর্তন হলো, তাহলে সেই পরিবর্তনের সময় গ্যাসটাকে আমরা কিভাবে পরিবর্তন করছি, তাহলে সেই পরিবর্তনের সময় গ্যাসটার যে আয়তন সেই আয়তনটা কি জাস্ট তার ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপরে কি নির্ভরশীল। তারপর যেমন হচ্ছে যে কোনো একটা গ্যাসের টেম্পারেচার, তাহলে যে কোনো একটা গ্যাসের টেম্পারেচার যখন চেঞ্জ হচ্ছে, বা তুমি ধরে নাও যে কোনো একটা গ্যাস একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থাতে যাচ্ছে, বা তুমি কোনো একটা গ্যাসকে একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থা থেকে নিয়ে যাচ্ছ, তাহলে সেই নিয়ে যাওয়ার সময় তুমি ওকে কিভাবে নিয়ে যাচ্ছ তার উপরে কিন্তু ওই গ্যাসটার টেম্পারেচারটা নির্ভর করবে না। ঠিক আছে, তুমি ধরে নাও প্রথমে একটা গ্যাসকে তুমি গরম করলে, প্রথমে ধরে নাও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি একবার কি করলে ডাইরেক্ট একে গরম করে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে গেলে। ঠিক আছে, তাহলে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস মানে এর মধ্যে তুমি ধরে নাও কি কোনো পরিমাণ তাপ নাই, 100 ডিগ্রি সেলসিয়াস মানে তার মধ্যে কি একটা নির্দিষ্ট পরিমাণ তাপ আছে, বা একে একটা নির্দিষ্ট পরিমাণ কি তুমি তাপ দিয়েছো। এইবার এই গ্যাসটাকে যদি তুমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি কি করলে প্রথমে এখান থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে, তারপরে 30 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 40 ডিগ্রি সেলসিয়াস, এরকমভাবে বিভিন্ন, তারপরে আবার 40 থেকে তুমি ধরো আবার 30-এ নিয়ে আসলে, তাই আলটিমেট বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে ফার্স্টে লাস্টে তুমি আবার ওর টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস ধরো করে দিলে। তাহলে দেখো এখানে প্রথমে এর মধ্যে কত তাপ ছিল 0, তারপরে এখানে ডাইরেক্ট তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গিয়েছো, তাহলে ওর মধ্যে যত পরিমাণ তাপ থাকবে বা এর দেখো টেম্পারেচার কত 100 ডিগ্রি সেলসিয়াস, এরও দেখো টেম্পারেচার কত 100 ডিগ্রি সেলসিয়াস, মানে তখনও ওর মধ্যে কি সেম পরিমাণে তাপ থাকবে। বা এইবার দেখো এই তাপমাত্রাটা ওর কীভাবে পরিবর্তন করলে সে পরিবর্তনটা কিন্তু দেখো পথের উপরে কি নির্ভরশীল না। তাহলে যদি পথের উপর নির্ভরশীল না হয় তখন সেটাকে তোমার বলা হচ্ছে কি স্টেট ফাংশন, বা যদি প্রাথমিক এবং অন্তিম অবস্থার উপরে কি নির্ভরশীল হয় তাহলে তখন সেটাকে তোমার বলা হচ্ছে
স্টেট ফাংশন। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি পাথ ফাংশন। পাথ ফাংশন হচ্ছে যেটা কি পথের উপরে কি নির্ভরশীল, অর্থাৎ কিভাবে একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় নিয়ে যাচ্ছি সেটা পথের উপর ডিপেন্ড করছে। যেমন ধরো আমরা জানি যে একটা বস্তু ধরো এই জায়গাটায় আছে, এবার এখান থেকে তুমি বস্তুটাকে এইখানে নিয়ে গেলে, তুমি ধরো না এই বস্তুটাকে টানতে টানতে এই জায়গাটা থেকে এই জায়গাটায় নিয়ে গেলে, তাহলে দেখো এই বস্তুতে কি হবে, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ উৎপন্ন হবে, তাই তো? কারণ যখনই আমরা কোনো একটা মেঝের উপর দিয়ে একটা বস্তুকে টানতে টানতে একটা জায়গায় থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি, তখন এই বস্তুটার সঙ্গে মেঝের কি হবে, একটা ধরো ঘর্ষণ ঘটছে, তাহলে ঘর্ষণের ফলে কি হবে, তাপ উৎপন্ন হবে। এইবার 1 নম্বর কেসে তুমি কি করলে, এই বস্তুটাকে ডাইরেক্ট এ বিন্দু থেকে তুমি ধরে নাও বি বা এ পজিশন থেকে বি পজিশনে নিয়ে গেলে, তাহলে যতটা গরম হবে। এইবার যদি তুমি এক কাজ করো যে এই বস্তুটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেলে, কিন্তু সেই নিয়ে যাওয়াটা যদি ধরো বিভিন্ন রকমভাবে এরকম ঘুরিয়ে 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 তারপরে ধরো বি বিন্দুতে নিয়ে গেলে, তাহলে এখানে দেখো এখানে যে কেসটা ঘটলো সেই কেসের ক্ষেত্রে দেখো বেশি পরিমাণে কিন্তু বস্তুটা কি গরম হবে। দেখো প্রথমে এখানে পথ কতটা অতিক্রম করেছে, এই পরিমাণে, তারপরে কি করেছি এখান থেকে বিভিন্ন ঘূর্ণন পথে বা ঘুরিয়ে 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 আমরা এই জায়গাটা থেকে এই জায়গাটা নিয়ে গেছি। তাহলে দেখো যেহেতু এখানে পথের পরিমাণটা বেশি, তাহলে এই জায়গাটায় নিয়ে গেলে এই পথে তখন ওই বস্তুটা কি হবে, বেশি গরম হবে। তাহলে বস্তুটা বেশি গরম হচ্ছে মানে কি, তাহলে এইখানে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেই উৎপন্ন তাপটা কিন্তু তোমার কি হবে, বেশি হবে। তাহলে এখানে দেখো এই যে উৎপন্ন তাপ, সেটা আমরা বস্তুটাকে কোন পথে নিয়ে গেছি সে পথের উপরে কিন্তু নির্ভরশীল। তাহলে যদি কোনো একটা ফাংশন বা কোনো একটা ভেরিয়েবল যদি কিভাবে আমরা পরিবর্তন করছি সেই পরিবর্তনটা পথের উপর নির্ভরশীল হয়, তখন সেটাকে তোমার বলা হবে কি পাথ ফাংশন। এটা একটু ভালো করে মাথায় রাখবে। তাহলে পাথ ফাংশনের এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে ওয়ার্ক ডান, আর একটা হচ্ছে তোমার এই হিট, যে হিটটা তৈরি হচ্ছে সেই হিটটাও কিন্তু একটা পাথ ফাংশন। তাহলে এই ডেফিনেশনগুলো আর এক্সাম্পলগুলো ভালো করে মাথায় রাখবে। একটা হচ্ছে সংকীর্ণ চল কাকে বলে, ব্যাপক চল কাকে বলে, স্টেট ফাংশন কাকে বলে, পাথ ফাংশন কাকে বলে, এবং প্রত্যেকটার একটা দুটো করে এক্সাম্পল ভালো করে কি মাথায় রাখবে। বোঝা গেল? দেখো এইবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে তোমার শক্তির যে সংরক্ষণ সূত্র সেটাকে তুমি বলতে পারো, কিন্তু এখানে বিবৃতিটা একটু ভালো করে মাথায় রাখবে। তার আগে আমরা ব্যাপারটা বুঝে নেব। দেখো এটা হচ্ছে একটা পাত্র, সেই পাত্রটাতে তুমি কি করেছো, কিছুটা পরিমাণে গ্যাস রেখেছো। এইবার পাত্রটা এরকম যে পাত্রটার আয়তন যদি প্রসারিত হয় বা গ্যাসটার আয়তন যদি বেশি হয়, তাহলে পাত্রটা কি হবে, প্রসারিত হতে পারবে। ঠিক আছে, তাহলে এই পাত্রে তুমি ধরে নাও একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাস আছে এবং সেই গ্যাসটার যে আয়তন সেটা হচ্ছে কত, ভি। এইবার এই গ্যাসটাতে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ বা কিছু পরিমাণকে তাপ দিলে, তুমি ধরে নাও এই গ্যাসটাতে এবার কি ডিকিউ পরিমাণে কি তাপ দিলে, তাহলে যে কোনো একটা গ্যাসীয় সিস্টেম বা যে কোনো একটা সিস্টেমকে যদি একটা নির্দিষ্ট পরিমাণে তাপ দেওয়া হয়, তাহলে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল বলছে সেই তাপটা ওই সিস্টেমটা তোমার দুইভাবে খরচ করে। কি কি? 1 নম্বরে হচ্ছে ওই তাপের সাহায্যে এই গ্যাসটা তার কিছুটা অন্তঃশক্তির কি করবে, বৃদ্ধি করবে, আর বাকি সাহায্যে সে কি করবে, সে বাহ্যিক কিছু কাজ করবে। বাহ্যিক কাজ বলতে হয়তো দেখা যাচ্ছে গ্যাসটা কি হবে, কিছুটা প্রসারিত হবে। তাহলে দেখো প্রসারিত হওয়া মানে কি, গ্যাসটা একটা নির্দিষ্ট পরিমাণ কি করছে, কাজ করছে। তাহলে এইটাই হচ্ছে তোমার থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। তাহলে যে কোনো একটা সিস্টেমকে যদি কিছু পরিমাণে তাপ দেওয়া হয়, তাহলে সেই তাপটা দুইভাবে খরচ হয়। একটা অংশের সাহায্যে গ্যাসটা তার নিজের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জিটা কি করবে, বৃদ্ধি করবে, আর বাকি অংশের সাহায্যে সে কি করবে, একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান বা বাহ্যিক কাজ করবে। এবার দেখো যদি সে বাহ্যিক কাজ না করে তাহলে তখন কি করবে, পুরোটাই তার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে কি কাজে লাগবে। ঠিক আছে, এইবার তুমি ধরে নাও
এখানে যখনই আমরা ডিকিউ পরিমাণে হিট একে দিলাম, তাহলে এর যে ইন্টারনাল এনার্জির যে চেঞ্জটা হলো সেটা হচ্ছে কত ডিইউ। আর এ কি করলো, দেখা যাচ্ছে এক্সটার্নাল কিছুকে একটা ওয়ার্ক ডান করলো, সেই এক্সটার্নাল ওয়ার্ক ডানটা হচ্ছে কত ডিডব্লিউ। তাহলে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লর ইকুয়েশন হচ্ছে তোমার ডিকিউ এটা ইকুয়াল টু ডিইউ প্লাস কত ডিডব্লিউ। তাহলে দেখো এইটাকেই আমরা শক্তি সংরক্ষণ সূত্র বলি। আমরা জানি শক্তি সংরক্ষণ সূত্রটা কি, যে মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ কি ধ্রুবক, শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে জাস্ট রূপান্তর করা যায় কিন্তু তাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বা কিছু পরিমাণ শক্তিকে কার্যে বা কার্যকে শক্তি থেকে রূপান্তর করা যায়, সেটা আমরা জুলের সূত্রতেও দেখেছি এর আগের ভিডিওতে। তাহলে দেখো এই যে ডিকিউ পরিমাণে আমি তাপ দিলাম, তাপ মানে কি একটা শক্তি, তাহলে সেই শক্তিটা দেখো দুটো শক্তিতে রূপান্তরিত হচ্ছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর একটা কার্য। কার্য মানে এক ধরনের কি শক্তি, অর্থাৎ সেই হিসেবে যদি আমরা দেখি তার মানে থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল সেটা কিন্তু শক্তিরই সংরক্ষণ সূত্রের কি অন্য একটা রূপ বলতে পারো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। এবার এখানে দেখো একটা নতুন কনসেপ্ট আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। দেখো এই ইন্টারনাল এনার্জি এটা তোমাদের কাছে একেবারে নতুন। এবার ইন্টারনাল এনার্জি কি সেটা একটু আমরা ভালো করে দেখব। দেখো ইন্টারনাল এনার্জি হচ্ছে যে কোনো একটা বস্তু তার অবস্থার জন্যে বা অস্তিত্বের জন্যে তার ভিতরে যে পরিমাণ শক্তি সঞ্চিত করে রাখে সেটাকে তার বলা হচ্ছে কি ইন্টারনাল এনার্জি। যেমন তুমি ধরো না এক টুকরো একটা কয়লা নাও, এবার এই কয়লাতে যদি তুমি ধরো একটু সামান্য পরিমাণে আগুন দিয়ে দাও, একটা কি সামান্য পরিমাণে তুমি আগুন ওতে ধরিয়ে দাও, তাহলে দেখবে কয়লাটা পুড়তে থাকবে এবং সে কি করবে হিট এনার্জি রিলিজ করতে থাকবে। তার মানে এখানে দেখো ওই যে হিট এনার্জিটা সে রিলিজ করছে, তার মানে তার মধ্যে ওই হিট এনার্জিটা কি ছিল ভিতরে সঞ্চিত ছিল। তাহলে এরকম প্রত্যেকটা পদার্থই কি তার ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণে শক্তি কি করে রাখে, সঞ্চিত করে থাকে। তাহলে সেই নির্দিষ্ট শক্তিটাকে তোমার বলা হচ্ছে কি ইন্টারনাল এনার্জি। তাহলে যে কোনো একটা বস্তু তার অস্তিত্বের জন্যে বা অবস্থানের জন্যে ওর ভিতরে যে পরিমাণ নির্দিষ্ট শক্তি সঞ্চিত করে রাখে সেটাকে বলা হচ্ছে তার ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। যেমন যে কোনো একটা গ্যাস যখন আছে ধরো, তাহলে গ্যাসের ভিতরে যে অণুগুলো আছে সেই অণুগুলো দেখবে সবসময় কি করে, চলাফেরা করে। তাহলে গ্যাসের অণুগুলো যে চলাফেরা করছে তার মানে তার মধ্যে নিশ্চয়ই একটা কি শক্তি সঞ্চিত আছে, সেই শক্তিটাকে তোমার বলা হচ্ছে কি ইন্টারনাল এনার্জি। এবং এখানে আর একটা জিনিস তোমার মাথায় রাখবে, যে কোনো একটা গ্যাসের যে ইন্টারনাল এনার্জি সেটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। এটা মনে রাখবে যে কোনো একটা গ্যাস যদি তোমার আইডিয়াল গ্যাস হয়, তাহলে এক নম্বর যে কোনো একটা গ্যাস আইডিয়াল হলে তার ইন্টারনাল এনার্জি যেটা সেটা শুধুমাত্র কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে আইডিয়াল গ্যাসের যে টেম্পারেচার ইন্টারনাল এনার্জি, তাহলে সেটা কার উপরে নির্ভর করে, শুধুমাত্র তাপমাত্রার উপরে। কিন্তু যদি কোনো একটা রিয়েল গ্যাস হয়, তাহলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচারের উপরে যেমন নির্ভরশীল, সেরকম আর একটার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কি তার ভলিউম। তাহলে এখানে এই দুটো ভালো করে মাথায় রাখবে যে যে কোনো একটা গ্যাস যদি আদর্শ গ্যাস হয় তাহলে তার অভ্যন্তরীণ শক্তিটা শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করবে, উষ্ণতার উপরে। এবং যে কোনো একটা গ্যাস যদি তোমার বাস্তব গ্যাস হয় বা রিয়েল গ্যাস হয় তাহলে তখন তার ইন্টারনাল এনার্জি যেটা সেটা কি টেম্পারেচারের ছাড়া ভলিউমের উপরে কি নির্ভর করে। এই সম্পর্কে ডিটেলস তোমার এক্সপ্লেনেশন আছে, ওটা পরে তোমাদেরকে বলবো যে কেন একটা আইডিয়াল গ্যাসের ইন্টারনাল এনার্জি অনলি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট এবং রিয়েল গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার ছাড়া ভলিউমের উপরে কি নির্ভরশীল। ঠিক আছে, এইবার তাহলে দেখো থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে এখানে যে আমরা ডিউ এর কথা বলছি অর্থাৎ চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, সেই ইন্টারনাল এনার্জিটা কি বোঝা গেল, যে কোনো একটা গ্যাস তার অস্তিত্ব বা অবস্থার জন্য যে পরিমাণ ওর মধ্যে কি শক্তি সঞ্চিত রাখে সেটাকে তার বলা হচ্ছে ইন্টারনাল এনার্জি। এইবার দেখো এখানে এই যে ইকুয়েশন সেটাকে বলা হচ্ছে কি থার্মোডাইনামিক্সের যে প্রথম সূত্র তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন।
এবার দেখো আমরা এটা একটু আগে বিভিন্ন রকমের সিস্টেম পড়েছি। এবার যদি কোনো একটা সিস্টেম ধরো একটা আইসোলেটেড হয়, কোনো একটা সিস্টেম আইসোলেটেড হয়, তাহলে তখন তার ক্ষেত্রে দেখো আইসোলেটেড সিস্টেম আমরা জানি যে যেখানে তোমার মাস এবং এনার্জি কোনোটাই কি তোমার সারাউন্ডিংসের সঙ্গে কি এক্সচেঞ্জ হতে পারবে না। তাহলে কোনো একটা সিস্টেম যদি তোমার একেবারে কি হয় তোমার আইসোলেটেড সিস্টেম হয়, তাহলে দেখো সে পরিবেশের সঙ্গে তাপ দেবেও না, মানে পরিবেশ থেকে তাপ নেবেও না, আবার পরিবেশে কি তাপ দেবেও না। আবার আইসোলেটেড সিস্টেম মানে যেহেতু তার টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না বা তাপের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে দেখো ওয়ার্ক ডান যেটা সেটা কি হবে, জিরো হবে। তার মানে একটা আইসোলেটেড সিস্টেম যদি হয় তাহলে তখন দেখো তার ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু কত হবে, জিরো হবে। আর ডিকিউ যদি জিরো হয় তাহলে যেহেতু আইসোলেটেড সিস্টেম তাহলে ডিডাব্লিউটাও কি হবে, জিরো হবে। তাহলে এইবার দেখো ডিকিউ আর ডিডাব্লিউ দুটোই যদি জিরো হয় তখন তার ক্ষেত্রে দেখো ডি ইকুয়াল টু কত, জিরো। তাহলে দেখো আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে ডিকিউ জিরো, আবার ডিডাব্লিউ জিরো, তাহলে ডিইউ কত হচ্ছে, জিরো। তার মানে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে তোমার ইন্টারনাল এনার্জি যেটা সেটা কিন্তু কোনো রকম কি হবে না, চেঞ্জ হবে না, অর্থাৎ টাইমের রেসপেক্টে তার ইন্টারনাল এনার্জিটা কি হবে, সবসময় ধ্রুবক থাকবে। দেখো আমরা ফ্লাক্সের ক্ষেত্রে যদি ভাবি, ফ্লাক্সকে আমরা কি আইসোলেটেড সিস্টেম হিসেবে ধরে নিয়েছিলাম। আমরা জানি ফ্লাক্সের ভিতরে যদি কোনো একটা গরম জল রাখা হয় তাহলে সেখান থেকে তাপ বাইরেও যায় না, আবার বাইরে থেকে তাপ ফ্লাক্সের মধ্যেও আসে না। ওই জন্য দেখবে ফ্লাক্সের যে উষ্ণতা সেটা সবসময় কি, যদি তোমার 100% আইসোলেটেড হয় তাহলে থিওরিটিক্যালি যদি আমরা দেখি তাহলে যে কোনো একটা ফ্লাক্সের যে ইন্টারনাল এনার্জি ধ্রুবক মানে কি তার তাপমাত্রা যেটা সেটা সবসময় কি হবে, একই রকম থাকবে। তাহলে এই যে কনসেপ্ট এটা একটু ভালো করে মাথায় রাখবে। তাহলে এটা তোমার কখন হবে, যদি তোমার আইসোলেটেড সিস্টেম হয়, ঠিক আছে। এবার ধরো আর একটা আমরা সিস্টেম যেটা নিচ্ছি, যেটা ধরো তোমার মুক্ত সিস্টেমের কথায় যদি তুমি ভাবো, তাহলে মুক্ত সিস্টেমের ক্ষেত্রে তোমার কি হয়, মানে পরিবেশের সঙ্গে সে কি করবে, হিট মানে তাপ যেটা সেটা আদান প্রদান করবে। বা তোমার যদি এরকম হয় যে যতটা পরিমাণে ওকে তুমি তাপ দিলে পুরোটাই সে কি করছে, বাহ্যিক কার্য করছে। তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে একটা নির্দিষ্ট পরিমাণে তাপ দিলে সে কি করছে, সেই তাপ নিয়ে দুটো কাজে ব্যবহার করছে। একটা সাহায্যে সে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে, আর একটা সাহায্যে সে কি করছে, সে এক্সটার্নাল একটা ওয়ার্ক ডান করছে। এবার যদি এরকম হয় যে কোনো একটা সিস্টেমকে তুমি যতটা পরিমাণে তাপ দিলে পুরোটাই সে কি করলো, বাহ্যিক কার্যকে রূপান্তরিত করলো। তাহলে বাহ্যিক কার্যে যদি রূপান্তরিত করে, অর্থাৎ দেখো ডি কিউ এটা সমান যদি তোমার ডিডাব্লিউ হয়, অর্থাৎ যতটা পরিমাণে তাপ দিলে পুরোটাই কি হলো, সে বাহ্যিক কার্যে রূপান্তরিত করে দিল। তাহলে তখন দেখো ডি কিউ সমান যদি ডিডাব্লিউ হয় তাহলে তখন ডি ইকুয়াল টু কত হবে, জিরো হবে। অর্থাৎ যে কোনো একটা তোমার পরিবেশের সঙ্গে বিচ্ছিন্ন নয়, অর্থাৎ এরকম যদি কোনো একটা সিস্টেমের কথা যদি তুমি ভাবো, অর্থাৎ কোনো একটা সিস্টেমে তুমি যতটা পরিমাণে তাপ দিলে পুরোটাই তাপ সে কী করলো, বাহ্যিক কার্যতে রূপান্তরিত করে দিল। তার মানে সেখানে দেখো কি হবে না, কোনো রকমের তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে না বা হ্রাস পাবে না, সেটা কি হবে, একই রকম হবে। তাহলে এটা 2 নম্বর। আর একটা হতে পারে 3 নম্বর। দেখো আর একটাও হওয়া সম্ভব যে একটা সিস্টেম সে কোনো রকম কি এক্সটার্নাল ওয়ার্ক ডান করলো না, কিন্তু সে কি করবে, এবার তুমি ধরো তাকে যদি একটা নির্দিষ্ট পরিমাণে তাপ দাও, অর্থাৎ যে কোনো একটা গ্যাসকে তুমি এমনভাবে রেখেছো যে তার আয়তনটা কি প্রসারিত হতে পারবে না। তাহলে আয়তন যদি তার প্রসারিত না হতে পারে তাহলে ও যে এক্সটার্নাল ওয়ার্ক ডানটা করছিল সেটা কত হবে, জিরো হবে। এবার দেখো এক্সটার্নাল ওয়ার্ক ডান যদি তোমার জিরো হয় তাহলে ওই গ্যাসটাকে তুমি যতটা পরিমাণে তাপ দেবে পুরো তাপটাই কী হবে, তার দেখো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে। অর্থাৎ তখন দেখো ডি কিউ এটা সমান তোমার কী হবে, ডিডাব্লিউ। অর্থাৎ পুরো শক্তিটাই বা পুরো তাপটার সাহায্যে সে কী করবে, সে অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবে। বুঝা গেল? এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে গ্যাস দ্বারা বাহ্যিক কার্যের রাশিমালা। অর্থাৎ দেখো এই যে ডিডাব্লিউ টা কি আমরা বললাম, ডিডাব্লিউটা হচ্ছে যে কোনো একটা গ্যাসকে তাপ দিলে সেই তাপের ফলে সে বাহ্যিক যে কাজটা করছে সেটাকে তোমার বলা হচ্ছে কি এক্সটার্নাল ওয়ার্ক ডান বা বাহ্যিক কার্য, ডিডাব্লিউ। এবার এর রাশিমালাটা আমরা নির্ণয় করব। দেখো কিভাবে করছি, তুমি এরকম একটা ধরো গ্যাসের পাত্র নাও,
এই পাত্রে একটা নির্দিষ্ট পরিমাণ তুমি ধরে নাও কি গ্যাস আছে, ঠিক আছে, এবং ওই গ্যাসটাকে একটা পিস্টন দ্বারা কি করা হয়েছে, আটকানো হয়েছে, এবং সেই পিস্টনটা এরকম টাইপের যে সেটাকে উপর নিচ ওঠানামা করতে পারে। তাহলে এর মধ্যে কি আছে, নির্দিষ্ট পরিমাণে গ্যাস আছে। তুমি ধরে নাও এই গ্যাসের ভিতরে মানে যে গ্যাসটা আছে সেই গ্যাসের চাপ হচ্ছে কত পি, আর এখানে যে পিস্টনটা আছে তার ক্ষেত্রফল তুমি ধরে নাও কত ই। তাহলে এ হচ্ছে তোমার কি পিস্টনের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে এ, আর গ্যাসটার যে চাপ সেটা হচ্ছে কত পি। তাহলে দেখো এই গ্যাসটা কি করবে, পিস্টনের উপরে কি একটা বল প্রয়োগ করবে। তাহলে দেখো গ্যাস দ্বারা প্রযুক্ত বল কত আসবে, দেখো গ্যাস দ্বারা প্রযুক্ত বল এটা সমান কি হবে, দেখো বল সমান আমরা কি জানি, চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে সেটা সমান কি হবে, পি ইন্টু এ। এইবার এই গ্যাসটাকে যদি ধরো আমরা বাইরে মানে এই গ্যাসটার উপরে যদি বাইরে থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে তাপ দিই, তাহলে তখন কি হবে, তুমি ধরে নাও এখান থেকে একে তুমি কি করছো, হিট দিচ্ছ। যখনই হিট দেওয়া হবে তাহলে তখন গ্যাসটার আয়তনটা কি হবে, প্রসারিত হবে। কারণ আমরা দেখবে চার্লসের সূত্রের সাহায্যে জানি যে কোনো একটা গ্যাসকে যদি গরম করা হয় তাহলে তার আয়তন কি হয়, প্রসারিত হয়। তাহলে এই গ্যাসটার আয়তন কি হবে, কিছুটা প্রসারিত হবে। তাহলে তুমি ধরে নাও এ একটা নির্দিষ্ট পরিমাণে কি হলো, আয়তন তার কি প্রসারিত হলো। অর্থাৎ তুমি ধরে নাও এর পিস্টনটা আগে ছিল এ বিন্দুতে আর পরে চলে গেল কি বি বিন্দুতে, এবং এর যে সরণটা হলো সেটা হচ্ছে কত এক্স, ঠিক আছে। বা তুমি ধরে নাও এই সরণ যেটা হলো সেটা হচ্ছে কত ডিএক্স। যদি ধরো খুব ক্ষুদ্র পরিমাণে সরণ হয় ওই জন্য আমরা কি ডিএক্স ব্যবহার করলাম। তাহলে এখানে দেখো ডিএক্স পরিমাণের কি তার সরণ হলো, এবং ওই পিস্টনের উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছিল সেটা কোনটা, এটা। এবার তাহলে দেখো গ্যাসটা ওই পিস্টনের উপরে কি একটা বল দিচ্ছিল, সেই বলের সাহায্যে ওই পিস্টনের একটা কি হলো, সরণ ঘটলো, সেই সরণটা হচ্ছে কত ডিএক্স। তাহলে এই যে ডিএক্স পরিমাণে সরণ কে করিয়েছে, গ্যাসটা করেছে। তাহলে এবার এখানে দেখো গ্যাস দ্বারা কৃতকার্য কত হবে, গ্যাস দ্বারা কৃতকার্য এটাকে আমরা ডিডব্লিউ দ্বারা প্রকাশ করছি। দেখো কৃতকার্য সমান আমরা কি জানি, বল ইন্টু সরণ। তাহলে কৃতকার্য সমান হচ্ছে বল ইন্টু কত, সরণ। তাহলে এখানে দেখো বল যেটা গ্যাস প্রযুক্ত করেছিল সেটা কত পি এ, তাহলে দেখো পি ইন্টু এ, আর সরণ যেটা হয়েছে সেটা কত ডিএক্স। এবার এখানে দেখো একটা জিনিস, এটা হচ্ছে কি পিস্টনের বা ওখানে যে চোঙটা আছে সেই চোঙের হচ্ছে কি ক্ষেত্রফল। এখানে পিস্টনটা কীরকম, পিস্টনটা হচ্ছে তোমার এরকম গোলাকার, 3 ডাইমেনশনালি তোমরা একটা ইমাজিন করো। তাহলে সেই পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে কত এ, আর ডিএক্স পরিমাণে সরণ হলো। তাহলে দেখো এখানে এ ইন্টু ডিএক্স, এইটা হবে এইখানে যতটা পরিমাণে গ্যাস তোমার এক্সট্রা প্রসারিত হলো তার কি আয়তন। তার মানে এইটাকে আমরা বলতে পারি কি আয়তনের প্রসারণ বা আয়তনের পরিবর্তন, সেটাকে দেখো আমরা কি লিখতে পারি, ডিভি। তাহলে দেখো যে কোনো একটা গ্যাসকে যদি আমরা বাইরে থেকে তাপ দিই তাহলে ওই গ্যাসটা দ্বারা যে কৃতকার্য, অর্থাৎ গ্যাসটা যে কার্যটা করছে সেই কার্যটা কত হচ্ছে পিডিভি, ঠিক আছে। এইবার এখানে দেখো এই ডিভি যেটা, সেই ডিভিটা দেখো অবশ্যই কি ধনাত্মক, কারণ কি গ্যাসটার আয়তনটা কি হয়েছে, প্রসারিত হয়েছে। তাহলে ডিভিটা এখানে ধনাত্মক হলে এই গ্যাস দ্বারা যে কৃতকার্য সেটা তোমার কি হবে, ধনাত্মক হবে। এবার দেখো এইটা হচ্ছে কি তো কি ডিডব্লিউ। তাহলে এটা যদি ডিডব্লিউ হয় বা কৃতকার্য হয়, তাহলে এইটাকে যদি আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট লর ইকুয়েশনে বসাই তাহলে তখন কি আসবে, দেখো ফার্স্ট লর ইকুয়েশন কি ছিল, ডিকিউ সমান ডিইউ প্লাস কত কি ডিডব্লিউ ছিল। তার মানে ডিডব্লিউ জায়গায় আমরা কি লিখতে পারি, পিডিভি। তাহলে আলটিমেট দেখো এইটা থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল সেটার আরেকটা আমরা কি ইকুয়েশন পেয়ে গেলাম, বোঝা গেল। তাহলে এই ইকুয়েশনটা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার এখানে দেখো আমরা কি করলাম, গ্যাসটার আয়তন ডিএক্স পরিমাণে প্রসারিত হলো বা গ্যাসটার আয়তন ডিভি পরিমাণে প্রসারিত হলো। এইবার এখানে তুমি ধরে নাও এরকম যদি কোনো একটা কেস হয় যে কোনো একটা গ্যাস প্রাথমিকভাবে V1 আয়তনে আছে, সেখান থেকে তুমি V2 আয়তনে নিয়ে গেলে, তাহলে এই যে V1 থেকে V2 আয়তনে তুমি প্রসারিত করলে, তাহলে সেই প্রসারণটা
গ্যাসকে আমরা অনেকগুলো পার্টে গিয়ে ডিভাইড করতে পারি। হয়তো দেখা যায় যে প্রথমে ডিভি 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 করে টোটাল যতগুলো ডিভি সবগুলো যোগ করলে এই V2 মাইনাস V1 হয়। তাহলে সেই হিসেবে যদি আমরা দেখি তাহলে যে কোনো একটা গ্যাসের আয়তন V1 থেকে V2 তে পরিবর্তন করতে মোট যে কৃতকার্য সেটা যদি ধরো W হয়, তাহলে W ইকুয়াল টু দেখো আমরা অবশ্যই এটা লিখতে পারি V1 থেকে V2 PdV, এটা লেখা যাবে। মানে কি যে কোনো একটা গ্যাস তোমার ধরো এরকম আছে, এর আয়তন কত V1, এবার এখানে এর থেকে তুমি এই গ্যাসটার আয়তন V2 তুমি করলে, তাহলে এই যে V1 থেকে V2 করেছো তার মানে টোটাল একটা আয়তন কি হয়েছে, পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটাকে আমরা অনেকগুলো স্টেপে কি করলাম, ভাগ করলাম। এবার যদি অনেকগুলো স্টেপ সেটা যদি ডিভি হয় তাহলে মোট যে কৃতকার্য সেটা W, সেই W ইকুয়ালটা কি হবে দেখো V1 টু V2 PdV, আলটিমেট এটা দেখো আসবে P ইন্টু V2 মাইনাস কত V1। তাহলে এটাও কিন্তু লেখা যায় যে কোনো একটা গ্যাস দ্বারা যে কৃতকার্য তার রাশিমালা। তাহলে যদি অল্প পরিমাণে পরিবর্তন হয় তাহলে DW সমান কত PdV, আর যদি তোমার টোটাল তোমার ওয়ার্ক ডানটা বার করতে বলে তাহলে তখন কি এই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য এটা আমরা পেলাম, এবং এখান থেকে আমরা থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল তার অন্য আরেকটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তাহলে এতদূর পর্যন্ত তোমরা ভালো করে একটু দেখবে, এরপরে পার্টে এর যেগুলো আছে সেগুলো, এরপরে যেটা আছে বিভিন্ন ধরনের যে প্রসেস এবং থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল সেগুলো নিয়ে আলোচনা করব।